আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ভয়ঙ্কর এবং ভয়াবহ তথ্য নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন এবং অবাক হতে বাধ্য হবেন কোন পথে যাচ্ছে এই দেশ। তদন্ত কমিটি হবে না বিডিআর বিদ্রোহের বিষয়টি নিয়ে, তবে একদিন পরে কিন্তু সুর পাল্টেছে, তবে সেটা চাপে পড়ে। সেই বিষয়টা সাংবাদিক ইলিয়াস হোসেন ব্যাপকভাবে তুলে ধরেছে এবং তিনি একটি ভিডিওতে বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত হবে না। সেই বিষয়টা কিন্তু প্রকাশ করে দিয়েছিল আসিফ নজরুল কোনোভাবেই, কিন্তু হাসনাত সারজিতের চাপ এবং সাধারণ জনগণের চাপে অবশেষে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটির গঠন করলো। তবে এর মধ্যে আছে অনেক কিছু লুকায়িত বিষয়। 2021 সালের 26শে ফেব্রুয়ারি এই আসিফ নজরুল অর্থাৎ 3 বছর আগে একটা পোস্ট দিয়েছিলেন। 25শে ফেব্রুয়ারি ছিল পিলখানা হত্যা দিবস এবং তিনি ভিডিও বার্তায় বলেছিলেন, যদি কখনো আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাই মানুষের হৃদয় জয় করে নিব। এ সকল বিষয় তিনি ভুলে গেলেন। এই ভুলার বিষয়টির আসল রহস্য কি, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি যে ভয়াবহ তথ্য তুলে ধরলেন তার চমকে যাবেন। কেন তিনি বিডিআর বিদ্রোহের এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটা ধামা চাপা দিতে চাচ্ছেন? তাহলে কি আসলেই ভারতের দ্বারা এখনো নিয়ন্ত্রিত হচ্ছে এই সরকার? আরও কি কি বিষয় উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব, আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দিয়েছে হাসনাত সারজিস। বিডিআর হত্যাকাণ্ড নিরপেক্ষ কমিশন গঠনের দাবি। আরও কি কি বিষয় উঠে আসলো হাসনাত সারজিস এই আইন উপদেষ্টার আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও কর্মসূচির বিষয়ে তাও জানতে পারবেন। হঠাৎ করে এই আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু এবার চলে গেছে হাসনাত সারজিস। এই কারণে আসিফ নজরুলের বিরুদ্ধে গেল তারা। এই সকল বিষয় নিয়ে জানতে পারবেন এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো আকর্ষণীয় একটি বিষয়। অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে পারে। অ্যাটর্নি জেনারেল এমন একটি তথ্য দিয়েছেন, রীতিমতো চমকে যাবেন। তাহলে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার? কি হতে যাচ্ছে পরবর্তীতে, এমন একটি আকর্ষণীয় বিষয় ভিডিওর শেষ অংশে তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যে আপনারা সকলে জানেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে আসিফ নজরুলকে নিয়ে। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার 2টি মামলা চলমান থাকায় জাতীয় স্বাধীন কমিটি গঠন হচ্ছে না এমন সিদ্ধান্তের কথা হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 15 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান। এর প্রেক্ষিতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদান করে, অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। তাহলে বুঝতে পারছেন, ঘুরিয়ে পেয়েছি একই কথা। এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এখন কমিটি গঠন করা সম্ভব নয় বলে কিন্তু এমন একটি তথ্য প্রকাশ করা হয়। এই কমিটি গঠন সম্ভব নয় বলে এমন একটি তথ্য প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার আসিফ নজরুল প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন যে তিনি আসলেও ভারতের দ্বারা পরিচালিত কিনা। আসিফ নজরুল 2021 সালের ঘটনা ভুলে গেলেন? তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি ছিল পিলখানার হত্যা দিবস। বাংলাদেশকে লাশ বানানোর সূচনা হয় এদিন থেকেই। পিলখানায় নিহত সেনাবাহিনীর সদস্যরা অসীম ভালোবাসায় স্মরণ করি। বাংলাদেশ যেদিন বেঁচে উঠবে আবার সেদিন অবশ্যই আপনাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। তিনি 2021 সালের 26শে ফেব্রুয়ারি এমন একটি পোস্ট দেন। পোস্টের বিষয়ে তিনি ভুলেই গেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি দাবি করেছিলেন যে এই তদন্ত কমিটি গঠন করা হবে না, সেই বিষয়টাই কিন্তু বাস্তবে রূপান্তর হলো এবং আসিফ নজরুল তিনি কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছিলেন। তবে এখন হাসনাত সারজিস সহ যারা ছাত্র আন্দোলন করেছে এবং সাধারণ জনগণের চাপের মুখে পড়ে অবশেষে কিন্তু তদন্ত কমিটি তারা গঠন করেছে। তবে এটা সাংবাদিক ইলিয়াস হোসেন যা বলেছিল তাই তো দেখি সত্যি হতে যাচ্ছে। তাহলে কি এখন বর্তমানের এই আসিফ নজরুল তার মধ্যে আসলে ভারত প্রীতি আছে কি নাই তা হয়তো আরো সময় গেলেই স্পষ্ট হবে। এবার তুলে ধরতে যাচ্ছি আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা করেছে কিন্তু হাসনাত সারজিস।
এবং সেই সাথে তারা বলেছে নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতেও কিন্তু তারা বিক্ষোভ করেছে। এখন মূল বিষয় হচ্ছে আসিফ নজরুল কার্য ঘেরার ঘোষণায় কেন সংহতি জানালেন হাসনাত এই সারজিৎ। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কমিশন গঠনে সরকারের গড়িমসির কারণে দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। তিনি ঘোষণা দিয়েছিলেন সকল যারা আহত হয়েছে, নিহত হয়েছে এই হত্যাকাণ্ড অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের নিয়ে কর্মসূচি পালন করবে, অর্থাৎ আইন উপদেষ্টার কার্যালয় অর্থাৎ আসিফ নজরুল কার্যালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু মার্কিন সরকার যেটি লিখেছিলেন তার পোস্ট সমর্থন জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করব। আমার সঙ্গে কেউ যদি নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না। তিনি আরও লিখেছিলেন, 4 মাস দায়িত্ব গ্রহণের পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই সরকারের একটি চরম ব্যর্থতা। কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে, যা স্পষ্টতই প্রহসনের সামিল। এই মাহিন বলেন, 71-এর মুক্তিযুদ্ধের বিজয়কে ভারত নিজের জয় হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা এবং ভারতের ইতিহাস বিকৃত প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। তিনি আরও বলেছেন, যদি আমার বিরুদ্ধে সরকারের কোনো ভিন্ন অবস্থান নিয়েও নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এবং সে রেজাল্টও পায়। আগামী 5 কার্য দিবসের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশনের গঠন সেটা হবে বলে জানিয়েছেন বর্তমানের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তবে এই কমিটির সদস্য কতজন হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এই কমিটির সদস্য সংখ্যা 5 জনও হতে পারে, 7 জন অথবা 9 জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে বলেও জানিয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ আগামীতে যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেটা ডক্টর ইউনূসই হতে পারে বলে জানিয়েছে এই অ্যাটর্নি জেনারেল। বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি এ বিষয়ে তথ্য দেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারের রিনিমান্ড হতে পারে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিলে মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলার পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে চলে যাবে, ওনারা তত্ত্বাবধায়ক সরকারই হবেন। এটাই সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করে হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভাবনা আছে। কেন আছে? কারণ তত্ত্বাবধায়কের ব্যবস্থা সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনীর 2টি পার্ট